কোনো ধরনের করাপশন কোনো করা যাবে না। আমি আমার কোনো আত্মীয়, আমার কোনো বন্ধু-বান্ধব, আমার রেফারেন্সে যদি কেউ আসে তাদেরকে বলা হচ্ছে স্টেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরে দেওয়ার জন্য। অনেক শত্রুও তৈরি হয়ে যাবে, অনেকে আপনাকে অপছন্দ করবে, অনেকে আপনার বিরুদ্ধে বিষোদগার করবে, অনেকে বলবে উনি হয়তো ম্যানেজড হয়ে গেছেন। বাট সরি, 37 বছর আমি বিমান বাহিনীতে সম্মানের সাথে কাজ করেছি, আর যে কয়েক বছর চাকরি আছে আমি ম্যানেজড হতে চাই না। আমরা তৃতীয় টার্মিনাল নিয়ে সবাই চাচ্ছি যত দ্রুত সম্ভব অপারেশনে যেতে চাই। আমি জানি আমাদের সবার একটা এক্সপেকটেশন আছে এটাকে দ্রুত অপারেশনে নিয়ে আসা। এত টাকা খরচ করে আমরা যে প্রজেক্টটা করেছি, তো আমাদের প্রধান উপদেষ্টারও নির্দেশনা আছে যত দ্রুত সম্ভব এটাকে রেভিনিউ আর্নিংসে নিয়ে আসা, এবং তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বর্তমানে আপনি জানেন যে তৃতীয় টার্মিনালের কাজটা 99% উপরে কাজ শেষ হয়ে গেছে, এন্ড ফাইনাল যে টিউনিং এন্ড ফাইনাল কিছু কাজ আছে সেগুলো চলমান আছে। মানে যেমন বাইরের 2 সাইডের কর্নারে আমাদের কিছু আপনার কিছু আপনার যে ডিজাইন ফিচার আছে সেই ডিজাইন ফিচারটা লাগানোর কাজ বাকি আছে। একটা বোর্ডিং ব্রিজের কাজ চলমান আছে, ওটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর হলো আমাদের যে ভিভিআইপি টার্মিনাল পোর্শন আছে সেখানে কিছুটা জটিলতা থাকার জন্য কাজ কিছুটা আগায়নি। যে জটিলতাটা এখন আমরা রিমুভ করেছি, রিমুভ করার পরে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এখন আমরা শুরু করছি। আশা করি আমরা মে জুনের ভিতরে এই কাজগুলো সব শেষ হয়ে যাবে। এডিসি যারা কাজ করছে কোরিয়ান কোম্পানি, ওনাদের কাজ আমি এক্সপেক্ট করছি মার্চের ভিতরে শেষ হয়ে যাবে, জুনের ভিতরে বাকি কাজগুলো যদি শেষ হয়ে যায়। এর ভিতরে আমরা জাপানিজ যে স্পেশাল পারপাস কোম্পানি আছে যাদের সাথে আমরা অপারেশন আর মেইনটেনেন্স চুক্তি করছি, তাদের সাথে আমাদের আমাদের নেগোসিয়েশন চলমান রয়েছে। তো এই নেগোসিয়েশনটা একটা অনেক বড় নেগোসিয়েশনটা আপনি জানেন। সো আমাদেরকে অতি দ্রুততম সময়ের ভিতরে যেতে হচ্ছে। লিগাল কিছু ব্যাপার আছে, অন্যান্য কিছু ব্যাপার আছে, যেমন ফিনান্সিয়াল ব্যাপারগুলো দ্রুত গেলে আমাদের অত্যন্ত সচেতনের সাথে এগুলো দেখতে হচ্ছে, কারণ এটা তো আমাদের দেশের গেইন একটা, এবং এটা নিয়ে ভবিষ্যতে যেন কোশ্চিন না হয়, যেন আমরা খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে লিগাল ইস্যুটা দেখে ফিনান্সিয়াল জিনিসটা নিয়ে গেছি। বাট আমরা খুব দ্রুততার সাথে কাজটা আগাচ্ছি, এবং আমরা মোটামুটি দৌড়াচ্ছি যাতে আমরা এই বছরের শেষ নাগাদ আমরা তৃতীয় টার্মিনালে কাজটা শুরু করতে চাই। আমি টার্গেট ধরে রেখেছি অক্টোবর, হয়তো অন্য কোনো জটিলতা যদি না হয় তাহলে আমরা অক্টোবর নভেম্বর এই বছরের ভিতরে ইনশাআল্লাহ তৃতীয় টার্মিনালের কাজটা শুরু করতে পারবো, অপারেশন কাজটা শুরু করতে পারবো। আর যেহেতু এটা তো শুধু কনস্ট্রাকশন পার্ট না, কনস্ট্রাকশন শেষ হয়ে যাওয়ার পর যে কোম্পানির সাথে চুক্তি হচ্ছে তাদের সাথে চুক্তি শেষ হওয়ার পর ওনাদের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করতে হবে, ম্যান পাওয়ার ট্রেনিং করতে হবে, কিছু ইকুইপমেন্ট আমাদের ম্যাক্সিমাম ইকুইপমেন্ট আমাদের লাগানো হয়েছে, কিছু ইকুইপমেন্ট লাগাতে হবে, আমাদের কাস্টমসের ইকুইপমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ইকুইপমেন্ট আছে, সেগুলো প্রসেসিং আছে, সবগুলো সমন্বয় করে একসাথে করে একটা এয়ারফিল্ড অপারেশন আনার আগে কিন্তু একটা লম্বা সময় একটা টেস্ট এন্ড রান করতে হয়। হঠাৎ করে হয়তো চলার সময় কোনো একটা ডিফিকাল্টিস বা কোনো একটা প্রবলেম বা কোনো একটা জটিলতা তৈরি হয়ে গেল, তো হতে পারে। তো যেটার জন্য হচ্ছে আমরা সবকিছু দিকে বিবেচনা করে অতি দ্রুততার সাথে এই রেভিনিউ আর্নিংস পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। বিকজ আপনি জানেন যে এটা আমাদের একটা লোনের প্রজেক্ট, জায়গা থেকে আমরা লোন নিয়েছি প্রায় 1.6 বিলিয়ন, বাংলাদেশ সরকার দিয়েছে টোটাল 2.1 বিলিয়ন ডলারের প্রজেক্ট, যে প্রজেক্টে আমাদেরকে আবার রিটার্ন করতে হবে মানি। সো তার জন্য আমাদের যত দ্রুততম আমরা অপারেশন যেতে পারি তত বেটার। এই ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টারও নির্দেশনা আছে যত দ্রুততা সম্ভব নিয়ে যাওয়ার জন্য, এবং যত ডিসিশন পেন্ডিং আছেন উনি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডিসিশনগুলো দিয়ে দিয়েছেন যাতে আমরা দ্রুততার সাথে সক্ষমতার সাথে এই কাজটা করতে পারি। তো আমরা মন্ত্রণালয় এবং সবাই আমরা একসাথেই কাজ করার চেষ্টা করছি। আপনি জানেন আমাদের বাইরে এতক্ষণ জায়গার লোক বসেছিল, এবং আপনি নিজে দেখেছেন যে আমাদের যে কনসালটেন্ট আছে আইএফসি, ওনারাও এসেছিলেন। সকাল থেকে ওনাদের সাথে মিটিং করছি, কন্টিনিউয়াসলি আমরা মিটিং করছি, এবং আগামীকালকে আমাদের বড় একটা মিটিং হওয়ার কথা ওনাদের সাথে, যে আমরা টার্মশিটটা দিয়েছি, টার্মশিটে যেটার উপরে আপনার মেইন কনসেশন এগ্রিমেন্ট হবে সেটা নিয়ে ডিটেইল ডিসকাশন, এবং এখানে যত আমাদের স্টেক হোল্ডার আছে সবাইকে ডাকা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা একসাথে বসে দ্রুততার সাথে এই কাজটা শেষ করার চেষ্টা করব, এবং থার্ড টার্মিনাল ইনশাআল্লাহ এই বছরের ভিতরে অপারেশনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে জুলাই অভ্যর্থনের পর আমার বিমানবন্দরের অবস্থা কি হয়েছিল, সমস্ত এয়ারপোর্টের লোকজন কিন্তু চলে গিয়েছিল, এবং 6 ঘন্টা আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন বন্ধ ছিল, এবং আন্তর্জাতিকভাবে একটা নিউজ হয়ে গেছে এটা। তো আমাদের কিন্তু তখন কিন্তু অতি দ্রুততার সাথে বিমানবন্দরের সমস্ত লোকজনকে এনে ঢাকা, চিটাগাং, যশোর সব জায়গাতে তুলে এনে কিন্তু আমাদের এয়ারপোর্টকে অপারেশনে নিয়ে এসেছি, এবং এখন পর্যন্ত নিশ্চিত নিরাপত্তার সাথে চলছে। কারণ আমাদের যে এয়ারফোর্সের লোকজন যারা কাজ করছে র্যাপিড কুইক রিয়াকশন ফোর্স হিসেবে, এবং সুপারভাইজারি লেভেলে যারা কাজ করছে, তাদের একটা বড় অবদান আছে এখন
এই এয়ারপোর্টের বর্তমান যে যাত্রী সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করেছে। আপনারাই তো বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় আপনারা দেখাচ্ছেন যে যাত্রী সেবার মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যাত্রীদের স্যাটিসফ্যাকশন হয়েছে, তাদের লাগেজে কোনো ভাঙাচোরা হচ্ছে না, তাদের কোনো জিনিস চুরি হচ্ছে না, তাদের ভালো ব্যবহার করছে, তাদের কাস্টমস ইমিগ্রেশন অন অ্যারাইভেল ভিসা থেকে শুরু করে সবকিছু প্রসেস হয়ে গেছে এবং তারা বেল্টে যাওয়ার আগে লাগেজও পেয়ে যাচ্ছে। গত 6-7 মাসে আমি আসার পর এরকম ঘটনা হার্ডলি ঘটেছে। হ্যাঁ, ছোটখাটো দুই একটা বিশৃঙ্খলা ঘটেছে, দুই একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই এয়ারপোর্টের সক্ষমতা হচ্ছে 7 মিলিয়ন, সেখানে আমরা গত বছর প্যাসেঞ্জার ক্যারি করেছে 12.4 মিলিয়নের উপরে। তো একটা যেখানে অলমোস্ট ডাবল প্যাসেঞ্জার একটা এয়ারপোর্টে, সেখানে আমাদেরকে এইভাবে মেনটেন করাটা একটা কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিন চ্যালেঞ্জটা মোকাবেলা করে কিন্তু আমরা এয়ারপোর্টের একটা যাত্রী সেবার মানে একটা উন্নত পর্যায়ে নিয়ে এসেছি। এটাই শেষ না, আমরা আরো অনেক উন্নত পর্যায়ে চলে যেতে চাই। তারপরে আপনারা দেখেন, আমাদের যে যারা ফরেন রেমিটেন্স আর্নার আছে তাদের কিন্তু আমরা সর্বোচ্চ সম্মান দিই। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকটা লোক, ওনাদেরকে কিন্তু আমরা যারা আমাদের কাজের জন্য যাচ্ছে তাদেরকে স্যার বলে তাদের সম্মান দেখাচ্ছি। তাদের জন্য অত্যাধুনিক লাউঞ্জ করে দেওয়া হয়েছে, স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তারা যাতে চিনে যেতে পারে, যেন বাইরে থেকে। কিন্তু এটা মন্ত্রণালয়ের, আমি মোকাটের ডক্টর আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ দিব, ওনারও প্রচেষ্টা আছে, লোক দিয়ে ওখান থেকে তাদেরকে লাউঞ্জে বসানো হচ্ছে, লাউঞ্জ থেকে আবার এয়ারক্রাফট পর্যন্ত ওনাদেরকে পৌঁছায় দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে ওনারা বিভ্রান্ত না হয় বা এদিক ওদিক ঘোরাঘোরা না করে, যেন সুন্দর মতো যেতে পারে। আমরা এই সামগ্রিকভাবে সমস্ত ব্যবস্থাটা কিন্তু গ্রহণ করেছি। সো যাত্রী সাধারণ যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের সম্মানিত যাত্রী, আমাদের যাত্রী হিসেবে 1 নম্বরে আমরা রাখতে চাই, আপনাদেরকে সর্বোচ্চ সম্মানে রাখতে চাই। কিন্তু বাকি যারা এয়ারফোর্সে এয়ারপোর্টে যারা 24 আওয়ার্স কাজ করে, তাদের সাথে যেন আমরা মানবিক ব্যবহারটুকু সবাই করি, এবং তাদের যাতে কোনো কমপ্লেন বা কোনো কিছু থাকে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনা কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং দেখুন, এখন কোনো ঘটনা ঘটছে না, কারণ আমরা সবাইকে সর্বোচ্চ প্রণোদনা দিয়েছি, তাদেরকে মোটিভেট করেছি, তাদেরকে বলেছি কিভাবে ব্যবহার করতে হবে, সুন্দর করে করছে। এবং কোনো যাত্রী যদি অশোভন আচরণ করে তার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আইনগতভাবে কিভাবে এই ব্যাপারটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এবং আমাদের ক্যানোপি এরিয়া 1 এবং 2 একটু অবিশৃঙ্খলা ছিল। আমাদের ক্যানোপি এরিয়াতে এখন আমাদের এফসেকের লোক কাজ করছে, এয়ারফোর্সের কিউআরএফ কাজ করছে, এবং আমাদের এপিবিএন এর যারা সদস্য তারাও ভালো কাজ করছে, যার জন্য দেখেন এখন ক্যানোপির বাইরেও কিন্তু এখন বিশৃঙ্খলাটা অনেকটা অংশে কমে গেছে। তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে, মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আপনার মাধ্যমে আমি যাত্রী সাধারণকে বলতে পারি যে আপনারা নির্দিষ্ট সময়ের আগে, কিছু আগে আপনার এয়ারপোর্টে আসবেন। আর আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে দিব। আপনাদেরকে সাথে অনেক লোকজন নিয়ে আসার দরকার নেই, যাতে তাহলে এয়ারপোর্টে অনেক ভিড় হয়ে যায়। এটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা যাত্রী সেবার মান আরো বাড়িয়ে দিতে পারবো। তারপরেও আপনার আত্মীয় স্বজন যারা আসে তাদের জন্য আমরা মাল্টি লেভেল কার পার্কিং এর দোতলায় অত্যাধুনিক একটা ব্যবস্থা করে দিয়েছি, বসার, ঘুমানোর, এবং এয়ার কন্ডিশনটা আছে, স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা আছে, বাথরুম ব্যবস্থা আছে, ছেলে মেয়েদের আলাদা নামাজের জায়গা আছে, বাচ্চাদের খেলার জায়গা করে দিয়েছি আমরা সিভিল এভিয়েশনের নিজস্ব ফান্ড থেকে আমরা এগুলো করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। সেগুলো ব্যবহার করেন এবং আপনারা আপনাদের প্রিয়জনকে সুন্দর করে বিদায় দেন, এবং আমরা আপনাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করব। আগের দিনের কোনো ঘটনা সম্বন্ধে কোনো কিছু কমেন্ট করতে চাচ্ছি না, যেহেতু আমি এই পরিবর্তিত বাংলাদেশে, যেখানে পরে আমি এই জুলাইয়ের পরে এসে সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যান হিসেবে টেক ওভার করেছি। আমার সময়ের কথাটা আমি বলতে চাই। আমার সময় এসে দেখি আমি অনেক কাজ বাকি ছিল, অ্যাকচুয়ালি প্রচুর কাজ বাকি ছিল। সেই কাজগুলো আমরা দ্রুততার সাথে শেষ করে এখন 99+ আমরা কাজে এগিয়ে নিয়ে গেছি। তো আমাদের প্রচেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব দৌড়িয়ে এই কাজটা শেষ করা, কারণ যত দ্রুত দেরি করবো আমি অপারেশনে যেতে, ততটা আমার রেভিনিউ লস হবে কিন্তু। এবং আপনাকে মনে রাখতে হবে এটা একটা লোনের প্রজেক্ট, জায়গা লোন থেকে করা প্রজেক্ট, যেটা আমাদেরকে রিটার্ন করতে হবে উইথ ইন্টারেস্ট। সো আমি চাচ্ছি যে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনে আনা, যাতে আমরা নিজেরাই আমাদের থার্ড টার্মিনাল ইনকাম থেকে অপারেশনটা করতে পারি। আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেটা আমাদের থার্ড টার্মিনাল এবং ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু আমার ম্যাক্সিমাম রেভিনিউ আর্নিংস হয়, যেটা দিয়ে আমার বাকি সমস্ত এয়ারপোর্টগুলো কিন্তু রান করতে হয়। সো আমার আরেকটা প্রচেষ্টা আছে, সেটা হলো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এবং চিটাগাং আন্তর্জাতিক বিমানবন্দরকে রেভিনিউটাকে, ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং অন্যান্য কার্যক্রম, যেমন আপনার কার্গো অপারেশনস আমরা শুরু করছি সিলেটে। এই মাসের মাঝামাঝি সময় সিলেটে কার্গো অপারেশন শুরু হয়ে যাবে ফুল স্কেল। চিটাগাংয়েরটা আমি পরিকল্পনা করছি দ্রুততম সময়ের জন্য কার্গো অপারেশন করা, এবং এয়ারলাইন্সগুলোকে আমি রিকোয়েস্ট করছি যাতে তাদের ফ্লাইট সংখ্যা বাড়ায়, যাতে আমাদের দুইটা এয়ারফিল্ডের জন্য লাভজনক প্রজেক্ট হিসেবে চলে আসে, যাতে আমাদের রেভিনিউ আর্নিংসের উপরে লোডটা কমে আসে। সেসব পরিকল্পনা কিন্তু আমরা নিয়ে এগিয়ে আসছি। আপনাদের সবাই সহযোগিতা চাই ইনশাল্লাহ।
আমরা পারবো। নতুন বাংলাদেশে যে প্রতিজ্ঞা, যে প্রতিশ্রুতি নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে এসেছি, আমরা ইনশাল্লাহ পারবো। আমাদের সমস্ত সদস্যরা আমরা একমত পোষণ করছি এই ব্যাপারে। এবং আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই আমি আমার অর্গানাইজেশনকে। সো আমার 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 একটা ব্যক্তিগত ধারণা আছে যে আমরা যদি টপ লেভেলে মাথা থেকে যদি দুর্নীতি মুক্ত হতে পারি, তাহলে নিচের দিকে থেকে দুর্নীতি আস্তে আস্তে দূর হয়ে যাবে। সেই একটা প্রজেক্ট আমরা শুরু করেছি এবং চলমান আছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বেশ কিছু ভালো আমরা দেখতে পেরেছি। আপনারা যে রিসেন্টলি যে দুর্নীতির মামলাগুলো দেখছিলেন, সেগুলো কিন্তু আগের সমস্ত মামলা, যেখানে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা ইমপ্লিকেটেড হয়ে গেছে। তো এখন যদি সমস্ত ইঞ্জিনিয়াররা ইমপ্লিকেটেড হয়ে যায়, তাহলে আমার প্রজেক্টের কাজ কেমনে হবে? একটা জিনিস আমাকে বুঝতে হবে, আমি অনেক টাকা খরচ করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে এই প্রজেক্টগুলো বানিয়েছি। এখন যদি এই স্টেজে প্রজেক্টগুলো আমি না শুরু করি, তাহলে কিন্তু আমার ক্ষতির পরিমাণ 3, 4, 5, 10 গুণ বেড়ে যাবে। তো আমার প্রচেষ্টা হচ্ছে, যেটা হয়েছে সে ব্যাপারে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, তদন্তে তারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা দোষী না, তারা কাজ করতে হবে। সো আমি আমার লোকজনকে বলেছি, আপনি যদি কোনো দুর্নীতি না করে থাকেন, কোনো অসৎ কাজের সাথে ইনভলভ না হয়ে থাকেন, তাহলে আপনার বুকে সাহস নিয়ে কাজ এগিয়ে নিয়ে যান। আমাদের প্রজেক্টগুলো দ্রুততম সময়ের ভিতরে শেষ করতে হবে। আমার একটা প্রচেষ্টা আছে, আমার ম্যাক্সিমাম প্রজেক্টগুলো এই বছরের ভিতরে শেষ করা। শুধু সিলেক্ট প্রজেক্টটা আমাদের একটু দেরি করে স্টার্টিং হয়েছে। তো সিলেক্ট প্রজেক্টে কিছু জটিলতা ছিল, আপনারা সবাই জানেন। সেই জটিলতাকে আমরা কাটিয়ে উঠেছি, এখন কাজ শুরু হয়েছে। আমরা সিলেক্ট প্রজেক্টটা হয়তো নেক্সট ইয়ারে করবে। সো এটা করার জন্য আমার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে সাথে করে নিয়ে কাজ করতে হবে। শুধু একটা জিনিস আমরা খুব সুচারুরূপে দেখছি, যে ভবিষ্যতে যেন কোনো ধরনের দুর্নীতি বা কোনো ধরনের করাপশন যেন না হয়, সেই ব্যাপারে কিন্তু আমরা খুব যথেষ্ট সতর্ক আছি। প্রতিটা আগের ডকুমেন্ট, যখন আমরা পুরনো অনেক ডকুমেন্ট আমাকে সাইন করতে হচ্ছে, অনেক আগে কাজ হয়ে গেছে, বাট আমাকে এখন সাইন করছে, নাহলে সবই বন্ধ হয়ে যাবে। তো এইটার দায়িত্ব কে নিবে? আপনি বলবেন যে আমি নিব, দেন আমাকে তো নিতেই হচ্ছে, কারণ আমি যখন এই পদে বসেছি, তখন পুরোনো কাজগুলো আমার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। এবং আমি ফিজিক্যালি তখন ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে চেক করে আমি নিজে যে দেখছি আসলে কাজটা হয়েছে কিনা, তারপরে কিন্তু আমি ছাড় করছি। যেটা আমি এখন যদি বলি আমি ছাড় করবো না, আমার সময় ছাড়াতে, তাই তো আমার সমস্ত প্রজেক্ট সবকিছু বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটুখানি মাথায় আনতে হবে, বুঝতে হবে জিনিসগুলা, যে আমরা যদি এখনই সবাইকে বাদ দিয়ে ফেলি এবং করি, তাহলে আমার যে ক্ষতিটা হবে সেই ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবং এই ক্ষতির টাকাটা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা। আমি যেমন ট্যাক্স দিয়েছি, আপনিও ট্যাক্স দিয়েছেন। সো আমাদের ট্যাক্সের টাকা। সো আমার প্রচেষ্টা হচ্ছে ট্যাক্সের টাকাটার জন্য আমি যত দ্রুত সম্ভব প্রজেক্টগুলো শেষ করব, এবং কম, যাতে মূল্য না বাড়ে এবং যাতে করাপশনস না হয়। সো এইটা হলো আমার। এবং আপনি জানেন, আমার অফিসে যেসব জায়গাতে কেনাকাটা এবং কন্ট্রাক্ট হয়, সেখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে, কোনো ধরনের করাপশন কোনো করা যাবে না। আমি, আমার কোনো আত্মীয়, আমার কোনো বন্ধু বান্ধব, আমার রেফারেন্স যদি কেউ আসে, তাদেরকে বলা আছে স্টেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরে দেওয়ার জন্য। এবং কেউ যদি তাদেরকে এন্টারটেইনমেন্ট করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সো আমরা এই লেভেল পর্যন্ত করাপশনে জিরো টলারেন্স হিসেবে আমরা ঘোষণা করছি এবং চেষ্টা করছি সব অর্গানাইজেশন। যে আপনি জানেন যে যেরকম করাপশনের যেরকম একটা বিস্তৃতি হয়েছিল, এটা কিন্তু কমিয়ে আনাও একটু ডিফিকাল্টিস ব্যাপার। এবং আপনি যখন যাবেন, আপনার অনেক শত্রু তৈরি হয়ে যাবে। অনেকে আপনাকে অপছন্দ করবে, অনেকে আপনার বিরুদ্ধে বিষোদগার করবে, অনেকে বলবে উনি হয়তো ম্যানেজড হয়ে গেছেন। বাট সরি, 37 বছর আমি বিমান বাহিনীতে সম্মানের সাথে কাজ করেছি, আর যে কয়েক বছর চাকরি আছে, আমি ম্যানেজড হতে চাই না। আমি সম্মানের সাথে, ইজ্জতের সাথে চাকরি করে চাই, দেশের জন্য কিছু করে যেতে চাই, এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, সেই প্রত্যয়ের সাথে আমরা এগিয়ে যেতে চাই। সো এইটাই হলো আমার প্রত্যাশা। এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি কোথাও কোনো দুর্নীতি বা কোনো কিছু দেখেন, বলবেন। সেটা যদি আমারও বিরুদ্ধে দেখেন, প্লিজ নোটিফাই, এবং যাকে যেখানে জানানোর দরকার জানান। তো বাট আমরা সবাই যেন করাপ্ট ফ্রি থাকতে পারি, সেটার জন্য আপনারা দোয়া করবেন। আর আমার কোনো অফিসে যদি আপনাদের কোনো অনুসন্ধান, জিজ্ঞাসা বা কোনো কিছু থাকে, ইউ ক্যান অলওয়েজ আস্ক। সো আমাকে আগের দিন দুদক এসেছিল, আমি সিলেটে ছিলাম, বলেছি আমাদের সব অফিস খোলা আছে, আপনি যে অফিসে যেতে চান যান, ডকুমেন্টস দেখেন, সবকিছু ডকুমেন্টস দিয়ে দিতে বলেছে, ফ্রি নিয়ে যান, বিচার বিবেচনা করেন, কোনো অসুবিধা নেই। বাট পাবলিকলি যদি কোনো অফিসে করা হয়, তখন একটু সমস্যা তৈরি হয়, যেমন মিডিয়াকে নিয়ে ভিতরে ঢোকা বা পরে ব্রিফিং করা যেতে পারে। এই ব্যাপারটা আমি একটু বলবো, যে অফিসিয়াল কিছু ডেকোরাম আছে আমাদের, সেই ডেকোরামগুলো যেন আমরা মেনটেন করি। কারণ আমি যদি একটা ভয়ের পরিবেশ তৈরি করে ফেলি, একটা পরিবেশ তৈরি করে ফেলি যখন আমার সমস্ত পিডি এবং ইঞ্জিনিয়ার্সরা ইমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এবং কেউ কাজ করতে চাচ্ছে না প্রজেক্টে, তাহলে তো আমাদের সব প্রজেক্ট বসে যাবে, এবং এই ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে, আর কারোর হবে না, আমাদের দেশেরই ক্ষতি হবে। সো ওনারা সবাই ভয় পাচ্ছে, কাজ করতে চান না। সো আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা যদি কোনো অন্যায় না করে থাকেন, প্লিজ গো হেড অ্যান্ড ডু ইউর ওয়ার্ক, অ্যান্ড কাজটাকে বেগবান করেন। একটুখানি মন্থর হয়ে গেছিল, আপনি জানেন, 4টা কেসের ব্যাপারে। তো আমি চেষ্টা করছি এটাকে দ্রুততার সাথে কাজগুলো শেষ করার জন্য।